শাহজাহান তন্ময়, লেখনীতে নাবিলা এক্স, পর্ব সংখ্যা 13। আষাঢ় মাসের উদাসীন বৃষ্টি ঝুপঝাপ কিছুক্ষণ পড়ার পর বিরতিহীন ভঙ্গিতে নামছে। বর্ষা বাদলে দিনগুলো এভাবেই যায়। এই দেখা দেয় রোদ্দুর, আবার পর মুহূর্তে মেঘলা হয়ে ওঠে আসমান, চিরচেনা নামে পুষ্পবরণ। বিকেলবেলায় অবশ্য পরিষ্কার ছিল আসমান, আবহাওয়া। সন্ধ্যার দিকে হিমশীতল বাতাস বইতে শুরু করলো, নামলো অঝরে বৃষ্টি। তন্ময় তখনই বেরোলো অফিস বিল্ডিং থেকে। আজ সে ছাতা আনেনি, ফরকাস্ট থেকে এসেছিল আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখন এগুলো আসমান হতে কি নামছে? মধু? ফরকাস্ট থেকে জাবেদা বেগম আবহাওয়ার বেশ ভালো তথ্যসূত্র জানতে পারেন। আজ সকালবেলা তিনি অন্তত দৃঢ় করায় বলেছিলেন বৃষ্টি হবে, ছাতা সঙ্গে নিতে। তন্ময় ফরকাস্টে নজর বুলিয়ে আর তার কথায় গুরুত্ব দেয়নি। তন্ময় ভেবেছে বৃষ্টির মধ্যে বাইক টেনে বেরোবে। ওই সময় কিছু কলিগস সামনে এসে দাঁড়ালো, কথাবার্তার আসর পাতল। তন্ময়ের অগোচরে হুহা বলে নিজের মতো মতামত দিচ্ছিল। তার পাশে দাঁড়ানো নারী হলো লাবণ্য, তাদের ডিপার্টমেন্টের সিনিয়র এমপ্লয়। তন্ময়ের থেকে 2 বছরের বড়, কিছুটা উগ্র স্বভাবের, আট-শাট পোশাক পরতে পছন্দ করে। আরও পছন্দ করে তন্ময়ের সঙ্গে কথায় কথায় উঠতে বসতে, হুটহাট গায়ের ওপর পড়তে। এই তো এখন অস্বস্তিকর সিচুয়েশনে ফেলেছে তন্ময়কে। অস্বাভাবিকভাবে গায়ের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। তন্ময় ভদ্রতাপূর্ণ বজায় রাখতে সরে এলো রাস্তার সবলীলায়। একসময় হঠাৎ করে নজর গেল রাস্তার ওই পারে। হাতে ছাতা, কামিজ পরিহিত এক ছোটখাটো মেয়ে দাঁড়িয়ে। চমকে ওঠে তন্ময়, আটকে ওঠে হৃদয়। মেয়েটিকে চিনতে মিনিট খানেকেরও প্রয়োজন পড়ল না। চদ্দল 2 পায়ে বৃষ্টি মাথায় নিয়ে ছুটল। রাস্তা পেরিয়ে সোজাসুজি থামলো অরুর সামনে। গলায় থাকা ধমকটুকু গিলে ফেললো ওই ছলছল নয়নের পানে চেয়ে। ফর্সা লালে আতকোচা নাকের পাতা ফুলে উঠেছে ক্ষণে ক্ষণে। ডান গাল বেয়ে ঝরছে 1 ফোঁটা 2 ফোঁটা নোনা জল। তন্ময় হাত বাড়ালো জলটুকু মুছতে। পূর্বে ওরও ছাতা ফেলে হনহনিয়ে হাঁটা ধরল। অস্থির তন্ময় ধমকের সুরে ডাকলো, অরু। অরু থামে না, হাঁটার গতি বাড়ায়। বৃষ্টির জলে ইতিমধ্যে কামিজে লেপ্টে অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তন্ময় বড় বড় পায়ে ধাপ ফেলে অরুকে আটকায়। ও সর্বশৈলে নজর বুড়িয়ে ভুরু কুচকে ফেলে, তাতে দাঁত চেপে রাগ সংবরণ করে শোধায়, তুই এখানে কি করছিস? এক চড়ে হয়নি? ঠোঁটে ঠোঁট চেপে অভিমানী অরু চুপ করে রয়, টু শব্দ করতে রাজি নয়। তন্ময় ছাতা তুলে আনে। ছাতা বন্ধ করে অরুর ডান হাতে টেনে রাস্তা পেরিয়ে রাস্তার সামনের বিল্ডিংয়ে আসে। কলগদের প্রশ্নের সম্মুখীন উত্তর দিয়ে পার্কিংয়ে পৌঁছায়। এখানে কলগদের হতো না, এখানে কলিগ হতো হয়তোবা। বাইকের চাবি পুড়ে উঠে পড়ে। ভারী গলায় বলে, ওঠ। ওর সময় নেয়, তবে উঠে বসে বাইকের পেছনে। তবুও তন্ময়কে ধরে না। তন্ময় লুকিং গ্লাসে একবার ওই জেদি মুখটা দেখে বাইক স্টার্ট করে। বাইকের গতি সাধারণ। বৃষ্টি এখনো একই গতিতেই ঝরছে। বাতাসের তীব্রতা দারুণ তীক্ষ্ণ। এতক্ষণ ধরে চুপচাপ থাকায় মেয়ে তো ওরও নয়, এখনো অবধি চুপ রয়েছে মানে ভীষণ কষ্ট পেয়েছে। কষ্ট দেবার জন্য তো তন্ময় মাসের ওপর ফাজিল মেয়েকে এড়িয়ে চলেছে, সংযোগ বিচ্ছেদ দিয়েছে। সেদিনের রাতে ওই ভয়াবহ অনুভূতি বাধ্য করেছে তাকে স্টেপ নিতে, ওরকে শিক্ষা দিতে। এই শিক্ষার কথা মনে পড়লে ভবিষ্যতে এমন কথা বা এমন কাজ আর দ্বিতীয়বার ভাববে না সে। বাইক এসে থামলো শাহজাহান বাড়ির সামনে। তন্ময় জানে ওরও এখন বাইক থেকে নেমে অভিমানী হৃদয় তুলে কাঁদবে। কাঁদতে কাঁদতে শুধাবে কেন সে এড়িয়ে বেরিয়েছে। তখন তন্ময় ধমক দিয়ে মিটমাট করে নিবে। ওর পছন্দের বিরিয়ানিও পাঠিয়ে দিবে। কিন্তু তেমন কিছুই হলো না। ওর নির্বিকার ভঙ্গিতে বাইক থেকে নেমে সোজা বাড়ির ভিতর ঢুকে পড়লো। অন্যদিনের মতো ফিরেও তাকালো না, দরজা ধরে উকিঝুঁকিও দিল না। তন্ময় মাথাটা বাড়িয়ে ভালোভাবে দেখে নেয়, সত্যি চলে গেছে। তার বোকাশোকা ওরও চলে গেল। তন্ময় কি পরিষ্কার দেখছে? সে কি আবার একটু বেশি কষ্ট দিয়ে ফেললো? তবে কষ্ট তো আর ও একা ভোগ করেনি, ওর থেকে দ্বিগুণ কষ্ট ভোগ করেছে তন্ময় নিজে সহ্য করেছে গত 2 দিনে মেয়েটার জন্য। তন্ময় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়।
অবশেষে বাইকে উঠে বসে একটানে চলে যায়। তন্ময় চলে যেতেই দোতলার আধারে বারান্দায় লুকোনো মানব ছায়া বেরিয়ে আসে। অপলক দেখে যায় ওই বাইকটা যাওয়ার দিকে রাস্তার পাশে। জাবেদা বেগম আড়ে আড়ে কয়েকবার অশান্ত ছেলের পানে তাকায়। তন্ময় সেলফোন হাতে নিয়ে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে, বেশ টেনশন দেখাচ্ছে ছেলেটাকে। একবার ডেকেছে, সাড়া দেয়নি। কিছুক্ষণ আগে একদম ভিজে জবজব শরীর নিয়ে ঢুকেছে বাসায়। জাবেদা বেগম তখনই আদা চা বসে দিয়েছেন। চাটা হয়ে এসেছে, কাপে ঢেলে লিভিং রুমে এলেন। তন্ময় তখন সোফায় বসা, মুখপানের সামনে ফোন ধরে রাখা, বুড়োদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ। জাবেদা বেগম ডাকেন, আব্বা। তন্ময় মাথা তুলে তাকায়, হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়, চুমুক বসিয়ে খায়। জাবেদা বেগম এভাবেই দাঁড়িয়ে আছেন, তাই শুধোয়, কিছু বলবে মা? কি হয়েছে তোর? কি হবে? চিন্তিত দেখাচ্ছে তোকে। তেমন কিছু না। তাহলে কেমন কিছু? দেখি, জটর বাঁধিয়েছিস নাকি? বলে হাতের তালু তন্ময়ের কপালে ঠেকালেন। গরম গরম ভাব, জ্বর আসার সম্ভাবনা আছে। বিচলিত গলায় বললেন, খেয়ে দিয়ে ওষুধ খেয়ে তারপর রুমে যাবি। ঠান্ডাও বাঁধিয়েছিস। জাবেদা বেগম রান্নাঘরের দিকে যেতেই তন্ময় পুনরায় সেলফোনের দিকে চোখ ফেলে। ওরকে 2টা কল দিয়েছে, সঙ্গে কি মেসেজ। মেয়েটা কলও ধরল না, মেসেজের জবাবও দিল না। এমন কখনো হয়নি বলেই বুঝি এমন অশান্তি লাগছে তার। আজ বৃহস্পতিবার, কাল তন্ময়ের বন্ধের দিন। ওরু এর মধ্যে তাদের বাসায় আসেনি, আর কল মেসেজ বা কোনো কিছু রিপ্লাইও করেনি। তন্ময় ভেবেচিন্তে অফিস থেকে বেরোবার পূর্বে সাভিয়াকে কল করে গলা খাকার দিয়ে শুধালো, ঘুরতে যেতে চেয়েছিলে না সেদিন? চেয়েছিলাম, তুমি তো নিলে না। আজ বেরো। এখন? এই সন্ধ্যাবেলা? হ্যাঁ, মাওয়া নিয়ে যাই। 1 ঘন্টার রাস্তা, আর রাতে ওইখানটা বেশ জাঁকজমকপূর্ণ হয়। সাভিয়া আনন্দে লাফিয়ে ওঠে, উত্তেজিত গলায় প্রশ্ন করে, কখন বেরোবো ভাইয়া? 7টার পর। আমি অরুদের বলি গিয়ে, দেখবা খুশিতে ওরা নাচবে। অফিস শেষ করে তন্ময় বাসায় ফিরে গোসল নেয়। ড্রাইভার চাচাকে কল দেয়, গাড়ি তাদের বিল্ডিংয়ে পার্কিং করে দিয়ে যেতে বলে। তৈরি হতে শুরু করে। ওরু প্রায়শই আকার ইঙ্গিত দিয়ে বুঝায় তাকে সাদা শার্টে বেশ মানায়। আজ তন্ময় সাদা শার্ট পরলো কালো প্যান্টের সাথে। হাত ঘড়ি পরে অরুর পছন্দের পারফিউমটা ব্যবহার করলো। চুল সেট করে সাভিয়াকে কল দিল। তন্ময় রিসিভ করতেই সাভিয়া বলে, ভাইয়া ওরু তো যেতে চাচ্ছে। তন্ময়ের বুকটা ছেদ করে ওঠে। যার জন্য আয়োজন, সে না গেলে কিভাবে হবে? তন্ময় সাভিয়া কথা সম্পূর্ণ শেষ করার আগেই বলে ওঠে, যাবে না মানে? সবাই যাচ্ছে, ওর সমস্যা কি? ওকে বল এখনই রেডি হতে, না হলে। সাভিয়া ঠোঁট চেপে হাসে, দুষ্ট স্বরে বলে, ভাই তুমি তাকে হাইপার হয়ে যাচ্ছ। আমার পুরো কথাটুকু শুনলে না। আমি বলতে চাচ্ছিলাম যে ওরু যেতে চাচ্ছিল না, আমি ওকে জোরপূর্বক তৈরি করিয়েছি। আটকে থাকা শ্বাসটুকু তন্ময় এবার ছাড়লো। গলার স্বর স্বাভাবিক রাখার প্রচেষ্টা ভঙ্গিতে বলল, ও আচ্ছা, আয় তাহলে। সাবিয়া তখনও মিটমিটিয়ে হাসছে। তন্ময় আশ্বাসর অনুভব করল। কল কেটে কপালে আঙ্গুল ঠেসে চুপসে রইল। ওরু আরও কিছুদিন এমন করলে সে নিশ্চিত হার্ট অ্যাটাক করে বসবে। জাবেদা বেগম যাবেন না, সে বাচ্চাদের মধ্যে যেতে নারাজ। অগত্যক তাকে বাসায় রেখে বেরোতে হলো তন্ময়ের। পার্কিংয়ে ড্রাইভার দাঁড়িয়ে তন্ময়কে দেখে হাসলো, চাবিয়ে গিয়ে টুকটাক কথা বলে বিদায় নিল। বেশ কিছুক্ষণ পর এলো সাভিয়া, রবি, দীপ্ত, আকাশ, আর শেষমেশে ঢুকলো অরু। সেই বৃষ্টির রাতের মতো আজও চুপচাপ আছে মেয়েটা, মুখ গোমরা। তন্ময়ের এই প্রথম মনে হলো অরু ভীষণ ভয়ানক। চুপচাপ থেকে তাকে মেরে ফেলছে এই মেয়েটা। একদিনও লাগবে না, একদম জানে মেরে ফেলবে। ড্রাইভিংয়ে তন্ময় বসলো, পাশে বসলো আকাশ, পেছনে অরু, দীপ্ত, সাবিয়া আর রুবি। গাড়ি বেরিয়ে পড়লো বিল্ডিং থেকে। আকাশ FM চালু করে দিল। এক প্রেমিকের রিকোয়েস্টে তার প্রেমিকার জন্য একটি রোমান্টিক গান প্লে করা হয়েছে। গানটা মৃদু আওয়াজে বেজে চলেছে। ডান কাঁধের ওপরে কর্নারে লুকিং গ্লাসে তন্ময় কোণে করে শার্ট করলো। অরু মুখটা লুকিয়ে অগোচরে দেখলো। দীপ্ত সন্ধিহান চোখে অরুকে অগোচর দেখে নিচে বারংবার। কিছুক্ষণ পর পর খোঁচা দিচ্ছে, তবুও তাতে কিছুই যেন হচ্ছে না অরুর।
একদৃষ্টে বাইরের দিকে দেখছে। দীপ্ত আর থাকতে পারল না, প্রশ্ন করে বসলো, অরু আপু তোমায় কে বকেছে? অরু মাথা ঘুরিয়ে ফিরে তাকায়, বলে কে বকবে? না বকলে এমন হয়ে আছো কেন? মনে হচ্ছে এই জগৎ সংসারে তোমার কেউ নেই। অরু বিড়বিড়িয়ে জানায়, নেই তো, কেউ নেই। তন্ময় স্পষ্ট শুনল। লুকিং গ্লাসে চোখ দিয়ে অরুর সঙ্গে চোখাচোখি হলো। অরু দৃষ্টি ফিরিয়ে পুনরায় বাইরের দিকে দেখল। অরুর এমন করুণ অবস্থা দেখে আকাশও চিন্তায় পড়ল। আমার বকবকানি রানীর কি হয়েছে? ওর বকবক ছাড়া যে এই ট্রিপ হজম হবে না। কি রে সাবিয়া, ওর কি হয়েছে? সাবিয়া মিটমিট করে হেসে বলে, ওর অভিমান করেছে, অভিমান ভাঙলে ঠিক বকবক শুরু করবে। ওর মুখ বেঁকিয়ে বলল, আমার বয়ে গেছে অভিমান করতে। আমি মোটেও অভিমান করি না, বরং নিজেকে নিজের হাতের মুঠোয় রাখছি। আমি বড় হচ্ছি, আমাকে অবশ্যই নিজেকে সংযত রাখতে হবে। এত ন্যাকামি মেয়েদের মানায় না। দীপ্ত পানির বোতলে মুখ দিয়েছিল। অরুর কথায় কেশে নাকে মুখে পানি উঠে গেল। কাশতে কাশতে চোখের কোণে জল জমে এসেছে। কোনো মতে বলে, আপু তুমি ঠিক আছো? জ্বর বাঁধেনি তো? তন্ময় কোনো মতে ঠোঁটের হাসিটুকু গিলে নিল। অরু যে কথাটুকু শুনল না, সেভাবে মাথা বের করে চোখ বুঝে আবহাওয়ায় মিশতে মগ্ন। তন্ময় অসহায় অনুভব করলো মেয়েটা তাকে অবজ্ঞা করার ডিগ্রি করে নিয়েছে। আর চোখে তাকিয়ে দেখে সাবিয়া টেনে অরুকে নিজের সাথে মিশিয়ে নিল। কান টেনে শুধালো, একটা গাড়ি পাশ দিয়ে গেলে কি হবে, আইডিয়া আছে? কথা শুনছিস না কেন? আমি খেয়াল রাখছিলাম তো। তন্ময় লুকিং গ্লাসে দৃষ্টি রাখে। ওর ভোতা মুখটা দেখে মিহি গলায় প্রশ্ন করলো, চোখ বুঝে খেয়াল রাখছিলি? ওর মুখ বাঁকায়। ঝর্ণা গলায় বিড়বিড়িয়ে কিছু একটা বলে মুখখানা ঘুরিয়ে রাখে। হেসে ওঠে সাবিয়া, দুপাশে মাথা দুলিয়ে বলে ওঠে, তোর সাথে তর্কে পারবো না। শহরের কোলাহল পেরিয়ে গাড়ি পৌঁছে স্থির শান্ত শুনশান শহরের পথে। দেখা মিলল গ্রাম্য সৌন্দর্যের। আরও দেখা গেল রাস্তার দুপাশে দিগন্ত ধুধু সাদা বালির মাঠ। কিছুদিন আগে এই মাঠগুলো ছিল সবুজ ধান ক্ষেত। বর্ষায় এই ধান খেতে হয়ে গেছে স্বচ্ছ জলের বিল। আজ আর সেই বিলের চিহ্ন নেই। তবে কিছু গ্রাম বাংলার চিরতায়ন প্রকৃতির পরিবেশ, যা উজ্জ্বল চাঁদের আলোয় মনোমুগ্ধকর হয়ে উঠেছে। ড্রাইভিং সিটের পাশের জানালার কাজটা তন্ময় নামিয়ে নিল। হিমশীতল বাতাস ছুঁয়ে এসে সর্বশরীর সংস্পর্শ অনুভূতি যাত্রাপথ দারুণ সুখময় করে তুলল। ডান হাতে স্টিং হুইল এবং বাম হাতে গিটার শিফট কন্ট্রোল করলো। আখি যুগল নীরব। সড়ক পথে ঠাঁই রয়েছে। পাশের সিটে বসা আকাশ সেলফোন টাইপ করছিল। হঠাৎই মুখটা এগিয়ে গলা নামিয়ে তন্ময়ের কানের কাছটায় বলল, ভাই একটা স্মোক করলে ভালো লাগতো না? মুখটা ম্যাচ ম্যাচ করছে। পরে গাড়িটা আশেপাশে থামানো যায় না? যায়। তুই নামবি, আমরা এগোবো। খেয়ে একাই ফিরিস। আচ্ছা খাবো না, চিল ব্রো। এভাবেই নিজেদের থ্রেড দিয়ে তোর বিবেকে বাঁধলো না। মাওয়ার ফেরিঘাট মূলত মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত, ঠিক পদ্মা নদীর তীরে। ঢাকার মধ্যে পর্যটকদের জনপ্রিয় প্রচলিত জায়গা এটি। একদিনের মধ্যে ঘুরে ফিরে আসা যায় বলে হয়তো বেশি প্রচলিত। নদী ভ্রমণ এবং ইলিশ ভোজনদের ক্ষেত্রে বেশ নামকরা। তন্ময় ভেবেছিল কাল শুক্রবার সকালে বেরোবে ওদের নিয়ে, রাতে ফিরবে ঘুরে ফিরে। তারপর বন্ধুদের নিয়ে জানালো মাওয়ার ঘাট নাকি রাতে ভীষণ জাঁকজমকপূর্ণ হয়ে থাকে, তাই রাতেই বেরোবে। ফিরতে ফিরতে ভোর হবে নিশ্চয়ই। পদ্মা নদীর পথ থেকে ছোট্ট ছানা বড়া হলো অরু। উজ্জ্বল মায়াবী মুখশ্রী, চাঁদের আবির্ভাব পড়া জলের সৌন্দর্য অপলকভাবে চোখে তাকিয়ে রইল। সেই ডাকর ডাকর হরিণী চোখখানা একরাশ মুগ্ধতা। প্রেয়সীর কালো কুচকুচে আখিযোগ্য দেখে তন্ময় ক্ষীণ নিমেষেই ফুরফুরে হয়ে গেল মনটা। দৃষ্টি হলো দৃশ্যময় রূপে কোমল। মাওয়া ফেরিঘাটের সামনে মানুষের আনাগোনা দেখা গেল। ভীষণ ভিড়ের লক্ষণ কিছুটা রয়েছে। পদ্মার বুকে বোটে করে অনেকে এপার ওপার করছে, কেউ বা নদীর জলে ভ্রমণ করছে। উত্তর দিকে নদীর পাড়ে বড় সরু রাস্তা, এক পাশে রূপালী পদ্মা, অন্য পাশে সবুজে ঘেরা গ্রাম।
চাইলে গ্রামের ভেতরেও ঘোরাফেরা করে দেখা যাবে। ছায়া সুনিবিদ গাছগাছালিতে ঢাকা চমৎকার গ্রামখানা দেখতে ঘণ্টাখানেক প্রয়োজন পড়বে হয়তো। শহরের কোলাহল আর যান্ত্রিকতা মুক্তি করে এই গ্রামে ঘোরার ইচ্ছে অরুর সুশ্রী মুখখানায় লেপ্টে শ্যান মনে প্রশংসা করেই চলেছে। ছটফট নয়নে দেখছে সবকিছু। নদীর তীরে বুক পিটে ওঠানামা করছে সাবিহা, রবি কিংবা আকাশে নেই দীপ্ত উল্টো ভয়ে গভীর নদী নিয়ে। শুধুমাত্র ওরু ভীষণ আগ্রহ নিয়ে পদ্মা নদীর নৌকায় চড়ে ঘুরবে বলে। ভাই বোনদের অনীহা দেখে মন খারাপের চিহ্ন ফুটে ওঠে সর্বমুখ জুড়ে। তন্ময় আর চোখে ওর মুখ বিবরণ দেখে আকাশকে উদ্দেশ্য করে বলে, তোরা হোটেলে ঢুকে খেতে শুরু কর, আমি ওরুকে নৌকায় চড়িয়ে আসছি। ওরু আর চোখে তন্ময়ের পানে চেয়ে অভিমানী গলায় বলে, যাব না। তন্ময় অবাক হলো না, বরং আর কি বলে মেয়েটা মানবে তা বুঝতেও পারল না। সবসময় ওরু তার সঙ্গে একা থাকার সুযোগ কুড়িয়ে বেরিয়েছে, তাকে কখনো এক পা আগাতে দেয়নি। সর্বদা মেয়েটা আগ বাড়িয়ে পাশে ছিল। এই প্রথম সে অবস্থার সম্মুখীন। কিভাবে কি করবে মাথায় আসছে না। তাকে উদ্ধার করতে পদার্পণ ঘটল সাবিহার। খিদে পাওয়ার বাহানা ধরে বলল, যাবি না বললে হবে? দেখা যাবে বাসায় ফিরে কাঁদতে বসবি, বলবি তোকে নদীতে বোটে চড়তে দেইনি, আমরা বরং খেতে যাই। তুই নদী ভ্রমণ করে ভাইয়ের সাথে ফিরে আয়। কথাটুকু শেষ করে দ্রুত পায়ে সরে পড়ে সবাই। দীপ্ত অবশ্য ভয় নিয়েই যেতে চেয়েছিল তন্ময় অরুর সঙ্গে। সাবিয়া যেতে দেয়নি, হাত টেনে নিজের সাথে নিয়ে গেছে। অরু দাঁড়িয়ে অন্যদিকে ফিরে। তন্ময় পাশেই অদূরে পদ্মাঘাট, সেখানে নৌকা বোটের অভাব নেই। আসমানের অপূর্ব এক সুন্দরী চাঁদ জ্বলতে আছে, আলোকিত করে রেখেছে চারপাশ। আজ বুঝি জ্যোৎস্নাময় রাত, চারিপাশটা কেমন আলোময় লাগছে। তন্ময় কোমল স্বরে শুধায়, নৌকা চড়বি না? অরু একরোখা জবাব, না। কেন? আমার ইচ্ছে। কি হয়েছে? কিছু না, রাত হচ্ছে, চল। তন্ময় হাত বাড়িয়ে ছোট্ট নরম হাতটা ধরল, টেনে নিতে লাগলো নিজের সঙ্গে। অরু আর বাধা সাধল না। ঘাটের সামনে এসে তন্ময় একটা নৌকা ভাড়া করলো, আধ ঘন্টা ঘুরবে নদীর বুকে। অরুর হাত ধরে প্রথমে ওকে নৌকায় ওঠানোর জন্য সাহায্য করলো, পিছে সেও উঠল। অরু ইতিমধ্যে জুতো জোড়া খুলে বসে পড়েছে। তন্ময় ঠিক ওর সামনে বসলো। নৌকা ছেড়েছে, নদীর বুকে হেলে দুলে এগোচ্ছে। জলের স্রোতের আওয়াজ ক্ষণে ক্ষণে ভেসে আসছে। নদীর বুকে আসমানের নিচে বসা চাঁদের স্পর্শে অরুর আবেদনে মায়াবী লাগছে আরো। তন্ময়ের হৃদয়টা কেঁপে উঠল, দৃষ্টি মোহনীত হলো, লম্বাটে শ্বাস টেনে নিল। অরু ওই সময় তাকাতেই দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হয়। তন্ময় তাকিয়ে থাকতে অরু নজর ফিরে নেয়। তন্ময়ের ঠোঁট জুড়ে ঢেউ খেলানো হাসি এসে ভিড় জমায়, মিহি কণ্ঠে ডাকে, আরাবি। অরু চমকায়, চটজলদি ফিরে তাকায়। সচরাচর তন্ময় তাকে পুরো নাম ধরে ডাকে না, হঠাৎ করে নামটা শুনবার ভাগ্য হয়। মোহনীয় ওই আঁকি দুটি দেখে জবাব দিবে না ভেবে শেষমেশে দিল, রাগ অভিমান কমেছে? অভিমান করার আমি কে? তন্ময় হাসে, নিরুদ্যোগ কণ্ঠে চেয়ে থেকে বলে, কিছু তো একটা। কিছু না। আমাকে যে দেখতে চায় না, পছন্দ করে না, তাকে জ্বালাবো না, তাকে কাছেও যাব না, কথাও বলবো না। এই তো ভারী কঠিন শাস্তি। আমি কাছে না গেলে, কথা না বললে বরং খুশি হবে, সে বেঁচে যাবে। আমি জানি এটা কখনোই কঠিন শাস্তি হতে পারে না। তন্ময়ের দৃষ্টি অশান্ত, হৃদয় অসহনীয় যন্ত্রণায় ছটফট করে ওঠে। ভীষণ আদুরি স্বরে ক্ষীণ গলায় সে বলে, বরং সে মরে যাবে। অরু এবার চমকায়, ছলছল নয়নে চেয়ে রয়। অভিমানী মন গলাতে শুরু করে। এই সুদর্শন আত্মবিশ্বাসী দায়িত্ববান পুরুষটির সামনে সে যে সর্বদাই অসহায় এবং বেহায়া। তন্ময় হাত বাড়িয়ে ওর অবিন্যস্ত চুলগুলো কানের পেছনে গুজে দেয়। এ সময় বাতাসের তোড়ে নদীর ঝাড়ে নৌকা অস্বাভাবিকভাবে দুলতে লাগলো। পুরুষালী হাত জোড়া অরুকে ইতিমধ্যে চাপটে ধরেছে বাহুতে। আসমান সমান হাতে এক ফোঁটা জল। অরু মাথা তুলে আসমানের পানে চায়। জল জল করা চাঁদ মেঘে ঢেকে গেছে, আলোকিত ভাব আর নেই। আধারে তলিয়ে প্রকৃতি। তন্ময় বলে, চাচা দ্রুত ঘাটে নিন। আচ্ছা। ঘাট থেকে বেশ দূরে আছে তারা। কিছু পথ যেতে না যেতেই ঝুম বৃষ্টি নামলো, ভিজিয়ে দিল
মুহূর্তেই। মাথার ওপর মেঘে ঢাকা বিদঘুটে আসমান, অঝরে বর্ষা নামছে, পাগলা ঝড় হাওয়ায় সর্বত্র আধার এক অপরিষ্কার বাতাসের তোড়ে নৌকার বেগতিক অবস্থা। কেন্দ্রিকাংশ হারিয়ে প্রতিনিয়ত উল্টো দিকে অগ্রসর হচ্ছে নৌকা। যে কোনো সময়ে নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে। ঘাটে এখন বহুদূর। এমত অবস্থায় মাঝি নিজে সর্বোচ্চ দিয়ে নৌকা বাইতে কোথাও বেড়ানোর চেষ্টা করছে। বাম দিকে কাশবাগান, কাশবন বেরিয়ে মেন রোড। তন্ময় ব্যস্ত গলায় বলে, চাচা বাম দিকে নেওয়ার চেষ্টা করুন। তন্ময় সেলফোন বেজে উঠল লাগাতার। ইতিমধ্যে ফোন ভিজে পকেটে পড়ে আছে। অরুকে এক হাতে ধরে অন্য হাতে ফোন বের করলো। সাফিয়া, আকাশ, রবি সবার কল। তন্ময় কল রিসিভ করে, তবে কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম। কোনো রকম জানালো তারা ঠিক আছে। কল কাটে তাকালো শান্তশিষ্ট চুপচাপ বসে থাকা অরুর পানে। বৃষ্টিধারা পড়ছে ওর সর্বশরীরে। রেশমি কালো চুলগুলো ভাত পেটে পড়ে আছে। চুল থেকে ঝরছে সীমাহীন জল। সে জল বেয়ে টানা হরিণী চোখের পাপড়ি থেকে নাক, গলা, গোলাপি ঠোঁট, অবশেষে গাল বেয়ে দুকাধের মধ্য দিয়ে জামার ভেতরে চলে গেল। তন্ময় একদৃষ্টে ওই আবেদময়ী সৌন্দর্য সৃষ্টি দেখল। চোখ ফিরিয়ে গলার স্বর মৃদু করে শুধালো, ভয় লাগছে? ওরও পিটপিট নয়নে আদুরে অঙ্গলে দেখল চারপাশের জঙ্গলটা। ঢোক গিলল দুঠোঁটের ভাঁজে বৃষ্টি জল দিয়ে বলল, লাগছে না। আবহাওয়া খারাপের দিকে, ঝড়ের মাত্রা বাড়ছে বললেই চলে। তন্ময় দেখল নৌকা কাশবনের দিকে চলে এসেছে। উঠে দাঁড়ালো অরুর হাত ধরে। পেছন থেকে হাত ধরে ওকে নিয়ে আসে নৌকা থেকে নামালো। তারপর নিজে নামলো। টাকা নৌকার ভাড়া নেওয়ার সময় দিয়ে দিয়েছিল। মাঝিকে বিদায় জানিয়ে অরুকে নিয়ে জঙ্গলের ভেতর ধরে হাঁটা ধরল। বড় বড় বৃষ্টির ফোঁটা এত গাছপালা ভেদ করে তাদের শরীরে ছুঁতে পারছে না, তবে ঠান্ডাবোধ বেশি হচ্ছে। ঠান্ডাটা একটু বেশি, বাতাসের গতিপথও বেশি। শরীরের পশমগুলো শীতল অনুভূতিতেই দাঁড়িয়ে রয়েছে। অরুকে দৃশ্যমান রূপে কাঁপতে দেখে তন্ময় দাঁড়িয়ে পড়ল। ওকে আগাগোড়া দেখে নিল। ওড়না জড়িয়ে নেয়। অরু কথা শুনল। গলা থেকে ওড়না সরিয়ে মেলে নিজে সর্বশরীরে জড়িয়ে নিল। ফ্যালফ্যাল চোখে চারপাশে দেখে মন্তব্য করলো, খুব নির্জন আশপাশটা, কেমন গা ছমছমে একটা ব্যাপার। রাত 10টার দিকে এই ঝড় বৃষ্টির মধ্যে এমন কাশবনে নির্জন লাগবে না তো কোলাহলময় লাগবে? ওরও ঠোঁট বাঁকালো। আমি তো জাস্ট কমেন্ট করলাম, আমি তো জাস্ট রিপ্লাই করলাম। ওরও ভয়ার্থক মুখখানা চুপসে যায়। তন্ময় শব্দ করে হাসে। অরুর কাঁধ ধরে নিজের সাথে লেপ্টে শুধায়, ভয় করছে? চোখ বন্ধ কর। আর একটু রাস্তা, মেন রোডে গেলে সিগন্যাল পাবো, কল দিয়ে গাড়ি নিয়ে চলে আসবো। অরু চোখ জোড়া খিচে বন্ধ করে রাখে। বন্ধ চোখে তন্ময়ের ইশারায় চলে। পর মুহূর্তে চোখ মেলে তাকায়, ভাবে সে হয়তো একটু ভয় পাচ্ছে। নিশ্চয়ই তন্ময় ভয় পাচ্ছে। এমনটা ভেবে বিভ্রান্তিতে নয়নে চেয়ে রয়। তন্ময় ভুরু কুঁচকে তাকিয়ে বলে, আমি চোখ বন্ধ করে থাকলে আপনি ভয় পাবেন, আমি ভয় পাবো। কেন ভয় পাবো? আমি যে কারণে ভয় পাচ্ছি। তুই কি কারণে ভয় পাচ্ছিস? এখানে অন্ধকার, অনেক গাছপালা, জঙ্গলের মতো কেউ নেই। আবার ঝড় বৃষ্টি, তো ভূতপ্রেত তো এসব জায়গাতেই। তাতে কি মানে? তারা মানুষের ওপর ভর করে, তাই নাকি? শুনেছিলাম ভূতপ্রেত সুন্দরী মেয়েদের বেশি পছন্দ করে, তাদেরকেই চোখে রাখে, তাদের ওপর ভর করে। অরুর বুকের ওঠানামা গতি বাড়লো। চোখের জড়া খিচে বন্ধ করে ফেললো। দু হাতে শক্ত করে ধরলো তন্ময়ের বলিষ্ঠ হাত। মিহি গলায় বলল, আমাকে ভয় দেখাচ্ছেন? তন্ময় গাঢ় দৃষ্টিতে ওর মুখখানা দেখে নির্বিকার কণ্ঠে প্রশ্ন করলো, ভয় লাগছে? ভয় দেখিয়ে আবার এমন করে জিজ্ঞেস করছেন? ভয় সবার। অরু মাথা তুলে তাকায়। বললেই ভয় সরানো যায়? এই জায়গায় ভীষণ ভয়ানক। নর্মাল মানুষ ভয় পাবে, এটাই স্বাভাবিক। তার মানে দাঁড়ায় আমি নর্মাল মানুষ নই। নিশ্চয়ই ভূতপ্রেত আমার ভেতরে ঢুকেছে। এবার ওরও থমকে পড়ে। সাংঘাতিক ভয়ে স্থির হয়ে আশেপাশে পা জোড়া
স্থির হয়। এমন সময় বাজ পড়ে, কেঁপে ওঠে সে, চিৎকার করে লাফিয়ে ওঠে অমাবস্যা নামে আদুরে মুখখানায়। ভয় একটুখানি হলেও গলগল মুখটা। তন্ময় পুনরায় জিজ্ঞাসা সুর বলে, ভয় সরা। অরু তোতলালো, কিভাবে? তন্ময় বড্ড আচমকা মাথা নামিয়ে আনে অরুর সামনে। বৃষ্টির জলে ভিজতে থাকা রসলকম্পিত ঠোঁট জোড়ায় শক্ত করে একটা চুমু বসায়। এতটা দ্রুত ঘটে গিয়ে শেষ হলো যে তন্ময় হতভম্ব বিষময়। ভেতর থেকে রুহ চলে এসেছে যেন। মূর্তির মতো অবিশ্বাস্য চোখে চেয়ে লোহার মতো দাঁড়িয়ে তন্ময় নিচু হয়ে এক হাতে ওর পিঠে রাখে, অন্য হাতে গোড়ালি দিয়ে টান টান ভঙ্গিতে পাঁচকলা করে তুলে ফেলে। বড় বড় পায়ের ধাপে সামনে অগ্রসর হয়। আড়ালে আবেডরে খেয়াল করে অরুর হতভম্ব নজর। গাড়িটা এসে থামলো মাত্র। তন্ময় দ্রুত অরুকে ঠেলে ভেতরে বসে দরজা লাগায়, নিজে ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসে। সাবিয়া নিজের গলার ওড়না খুলে অরুকে পেঁচিয়ে দেয়। রুবি অরুর চুলগুলো মুছে দিচ্ছে। মেয়েটার শীতে কাঁপছে, জবান বন্ধ, কেমন হতভম্ব হয়ে আছে। তবে কারো সন্দেহ হলো না কিছু, ও তো গিয়েছিল এইভাবেই, একদম নিশ্চুপ। দীপ্ত অরুর ঠান্ডা হাত দুটো চেপে ধরে বসে আছে। আকাশ টি শার্টের ওপর চেক শার্ট পরেছিল, ওপরের শার্ট খুলে তন্ময়কে দিকে এগিয়ে দিল। তন্ময় সময় নিয়ে খুলল শার্টখানা, দুহাতে ভেজা চুলগুলো কপালে উঠিয়ে নিল, শার্ট নিল। আকাশ গাড়ি স্টার্ট করলো, একটানে চলতে লাগলো তীব্র বর্ষণময় রাস্তায়। সাবিয়া দীর্ঘলে অরুকে ডাকলো, এই অরু, খারাপ লাগছে? ভীষণ ভয় পেয়েছিলি বুঝি? অরু মাথা দুলাতে থাকালো। তন্ময় লুকিং গ্লাসে তাকিয়েছিল, সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো। অরু চোখ বড় করে বলল, আপু, আমাকে একটা বড় চিমটি কাটো এক্ষুনি। সাবিয়া বোকা অরুর মুখটা ভালোভাবে দেখতে চিমটি কাটলো। সামান্য ব্যথায় উহু শব্দ করলো মেয়েটা, ভিড়ভিড়িয়ে কী সব বলতে লাগলো। সাবিয়া ধাক্কা দিয়ে প্রশ্ন করলো, কি রে, কি হয়েছে? কিছু না, মাথা ভার লাগছে। কেন মাথা ব্যথা করছে? ঘুমাবি? শীঘ্রই বাসায় ফিরবো। অরু কাঁধে মাথা রেখে চুপ করে রইল। বাকি রাস্তা নীরবতায় গেল। তন্ময় ফোনটা টিস্যু দিয়ে মুছতে লাগলো। আকাশের হুটহাট প্রশ্নের জবাব দিতে দিতে ঘন্টাখানেক লাগলো শাহজাহান বাড়ির সামনে আসতে। গাড়িটার ভেতরে ঢুকালো না। ইতিমধ্যে অরু ঘুমিয়ে ঘোল, কোনো হদিস নেই দিন দুনিয়ার। সাবিহা ডাকলো অরুকে ধীর গলায়। অরু সময় নিয়ে জাগে, চোখ মেলে এদিক ওদিক তাকাতেই তন্ময়কে দেখে ফেল ফেল চোখে চেয়ে রয়। রুবি বলে, তাড়াতাড়ি চল, তুই তো জ্বর বাঁধাবি। অরু ধীরে সুস্থে বেরোতে বেরোতে সাবিয়া রুবি ওরা দৌড়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। তন্ময় ছাতাটা মেলে অরুর মাথার ওপর ধরে, ধীর গলায় বলে, যাচ্ছিস না কেন? অরু ঠোঁট নড়ায় না, কিছু একটা বলতে চায় এমন, তবে বলা হয় না। তন্ময়ের হাত ধরে রাখা ছাতাটা ঠায় দাঁড়িয়ে থাকে। সাবিয়া পুনরায় ফিরে আসে অরুকে নিতে, তবে দুজন এভাবে দাঁড়িয়ে আছে দেখে ও আর এগোয় না, হেসে অগোচরে ফিরে যায়। অরু কিছু একটা ভেবে নেয়। আপনি? আমি? অরু মাথা তুলে তাকায়, দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে আচমকা একটা দৌড় দিয়ে ভেতরে চলে যায়। তন্ময় নির্বিশেষে চেয়ে রয় ওর যাওয়ার পথে। হৃদয়ে বলে ওঠে, প্রিয়তমা আমার, প্রিয়সী আমার, দূরে না থেকে কাছে এসো, বুকে মাথা পেতে শোনো, কি ধরনের অসুখ তুমি, নিদারুণ ব্যথিত সুখে ভাসি আমি। তীব্র বর্ষণ থেমেছে অনেকটা সময় হলো। মেঘেদের রাজ্যে ছুটে কোথাও যেন পালালো। আধারের আসমানে ফকফকে সাদা অর্ধখণ্ডিত চাঁদখানা কেমন নিশ্চুপ, নিস্তব্ধতা গান গাইছে। হালকা পাতলা শান্তস্থির বাতাস বইছে। জানালার গ্লাস দুটো দিয়ে মেলে রাখা বাতাসের স্পর্শ আরামে ছুঁয়ে চলেছে। ধবধবে শুভ্র রঙের দেওয়ালে ঘড়ি, ঘন্টার কাঁটা ঘুরছে দুটোই, মিনিটের কাঁটা 4-এ আর সেকেন্ডের কাঁটা অনিমেষে ছুটছে। 103 ডিগ্রি জ্বর। তন্ময় অবেচেতন হয়ে বিছানায় পড়ে জাবেদা বেগম ছেলের পাশে দাঁড়িয়ে, হাতে ইনফ্রারেড থার্মোমিটার, সেটি কপালের সামনে ধরে জ্বরের তাপমাত্রা জেনে নিলেন। 104, 103। চোখ জোড়া মুহূর্তে লালচে হলো। ভেজা ভাঁজ করা রুমালখানা কপালে ভালো মতো লেপটে দিল। তন্ময় স্পষ্ট গলায়, মাথা ভারী, সর্বশরীর আগুনের ন্যায় গরম, দেহের ওপর উজ্জ্বল চাপ পড়েছে।
চোখের ওপর বুঝি বড় পাথর রাখা, না হলে মেলে তাকানো কঠিন মনে হয়ে দাঁড়াচ্ছে কেন? এত তীব্র জ্বরে আক্রান্ত হওয়ার কারণ কি? বৃষ্টিতে খানিকক্ষণ তো ভিজেছিল মাত্র, এতটা জ্বর হওয়ার মতো তো নয়। বাকিতে প্রথম চুমুর ছোঁয়ায় এই রাজ্যে কঠিন জ্বর উঠেছে শরীরে হয়তো। এই আবেদনময়ী কেশ, টানা হরিণী চোখ, নিঃশক্ত অধর, ধৈর্যের পরীক্ষা নেয় প্রতিনিয়ত। দু একবার ধৈর্যের বাঁধ ভেঙে বসলে ক্ষতি কি? মস্তিষ্ক সচল হলো বুঝি? তনে বহু প্রচেষ্টার পর চোখ মেলে তাকালো। জাবেদা বেগম পাশে বসে নীরবে কাঁদছে। তার কান্নার কারণ বুঝল না তন্ময়। কোনো মতে গভীর ভাঙা পুরুষালী কণ্ঠে শুধালো, কাঁদছো কেন মা? জাবেদা বেগম কান্নারত নয়নে ঝাঁঝালো গলায় বলল, কান্না করতে মন চাইছে তাই কাঁদছি। তন্ময়ের সরু ফ্যাকাশে অধর ফিরে ছুটল সময় হাসি রেখা। ঠিক আছে, আমি সামান্য জ্বরে রাতের মধ্যে সেরে যাবে। সামান্য জ্বর বলছিস? 103 ডিগ্রি জ্বর। কি এমন করেছিস যে এত জ্বর এসেছে? তন্ময় আনমনা হলো, ভাবুক নয়নে জোড়া দেওয়ালে সেটে মস্তিষ্ক নেড়ে চেড়ে উঠে জানালো, কিছু একটা তো করেছি। ওই করণীয় কাজটা সম্পর্কে এখন মাকে বলা যাবে না। জাবেদা বেগম উঠলেন, বিড়বিড়িয়ে বললেন, আদা রসের সাথে মধু মিশিয়ে আনছি, শুয়ে থাক। তন্ময় শুয়ে থাকলো না, হেডবোর্ডে হেলান দিয়ে আধশো হয়ে বসলো। জানালার পানে নজর রাখলো। মর্দখণ্ডিত চারটার মেপে দেখলো অনিমেষ। জাবেদা বেগম সময় নিলেন না, শীঘ্রই কাচের গ্লাস হতে হাতে ফিরে এলেন। আদার রসের সাথে মধু মিশিয়ে এনেছে। জ্বর ঠান্ডা কাশির জন্য উপকারী। জ্বর তো আর কম নয়, হলেও তো খেতে হয়, অভ্যস্ত। গ্লাস ফিরিয়ে নিলে জাবেদা বেগম নরম গলায় শুধালেন, কিছু কি খেতে মন চাচ্ছে আব্বা? তন্ময় ইতস্ত ভাবে চুপসে গেল। খেতে তো ইচ্ছে করছে, তবে খাবার নয়, সিগারেট। এটা তো আর মাকে বলা যাবে না, তাই মাথা নাড়ায়। মুখে বলে, এখন ভালো লাগছে না, রাত হয়েছে, শুয়ে পড়ো মা। তোকে রেখে শুয়ে পড়বো? তুই ঘুমা দেখি, শুয়ে পড়। তন্ময় অগত্য শয়, চোখ বুঝে নেয়। জাবেদা বেগম ঘরের বাতি নেভান, পাতলা কম্বলটা আরেকটু গভীরভাবে ছেলের শরীরে মেলে দেন। দরজাটা ভিড়িয়ে লিভিং রুমে বসেন। সূর্যের রশ্মির ভিড়ে জমিয়েছে বিছানার মাথায়, ঠিক তন্ময়ের মুখশ্রীর ওপর। বুরুদয়ের মধ্যেখানি ভাঁজ পড়ল। ঘুমের ঘরেই বড় অসন্তোষ সে। পুরুষালী হাতের কবজি বিরক্ত ভঙ্গিতে চোখের ওপর রাখল। পর্দা আটকে দেওয়া হবে। মুহূর্তে আলোকিত রুমটি আধারে ডিম হয়ে এলো। ঘুমন্ত তন্ময়ের ভুরুদয়ের ভাঁজ মিলে গেল, সাথে ঘুমও। নূপুর রিনঝিন শব্দ বইতে লাগলো, কানে গানে ন্যায় বাজলো। নাকে ভেসে আসলো চিরচেনা মেয়েলি সেই সুঘ্রাণ। তন্ময়ের ইচ্ছে করলো চোখ মেলে চায় মায়াবী মুখটা সাত সকালে দেখতে। তবে ইচ্ছেদের সবসময় পূর্ণতা পেতে নেই। ইচ্ছেদের পূর্ণতা যদি এতই ঘনিষ্ঠ আদরে ঠেলে দেয়, তাহলে ইচ্ছেরা পূর্ণতা না পাওয়াই শ্রেয়। কেন করলো এমন? কেন কিছু বললেন না? আর কতকাল অপেক্ষায় থাকবো? ভিনমিনিয়ে মেয়েলি গলায় অভিমানী স্বরে লেপ্টে কেমন ধীর স্থির শোনালো। এভাবে ওরকে কথা বলতে শুনে তন্ময় শুনে মেরুদণ্ড বেয়ে শীতল হাওয়া বয়ে গেল যেন। ধরফরিয়ে উঠে বেকুল হৃদয়, অশান্ত অবিনস্ত মস্তিষ্ক। এ কণ্ঠের গতি জানান দেয় তার অরু আর বাচ্চা মেয়েটি নেই, সে বড় হয়েছে, বুঝতে শিখেছে। তন্ময় ভাবলো চোখ মেলে দেখবে। এমন সময় দরজা ঠেলে সাবিয়া প্রবেশ করে। অরু বলে, মা ডাকছে, শুনে আয়। অরু বেরিয়ে গেল। সাবিয়া ভাইয়ের পাশে বসলো, হাত বাড়িয়ে কপালে ছুঁয়ে মিহি কণ্ঠে ডাকলো, ভাই ওঠো, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নাও। তন্ময় হাত সরিয়ে চোখ মেলে তাকায়। বসে যাওয়া গলায় শুধায়, কখন এলি? ঘন্টা হবে। ওঠো, একসাথে ব্রেকফাস্ট করব। যা আসছি। সাবিয়া যেতেই তন্ময় উঠে দাঁড়ায়। এলোমেলো চুলগুলো কপাল থেকে তুলে পেছনে গুটিয়ে নেয়। ডান হাতে আঙ্গুলের সাহায্যে চোখ ঢেলে বাথরুমে ঢোকে। গোসল নিয়ে বেরিয়ে দেখে দীপ্ত বসে চুপটি করে। তন্ময়কে দেখে লাফিয়ে দাঁড়ায়। ছুটে কাছে এসে বলে, এখন কেমন লাগছে ভাইয়া? ভালো হলেই ভালো। এখন কেমন লাগছে ভাইয়া? ভালো হলেই ভালো।
চাচা সারা রাত জেগেছিল তোমার চিন্তায়। তন্ময় স্মিত হাসে। ভেজা চুলগুলো তোয়ালে মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায়। চুলগুলো কভার করে টি শার্ট বের করে, হাতে জড়িয়ে নিতে আর চোখে দেখে অরু ঢুকছে রুমে। মাথা নিচু করে এসে বিছানায় গোছাতে ব্যস্ত। দীপ্ত কি ভেবে চলে গেল। অরু কম্বল ভাঁজ করে, কোমর বেঁকিয়ে বিছানার চাদর ঝেড়ে ঝাড়ুটা এনে মেঝে ঝাড়ু দিতে শুরু করলো। তন্ময় অবাক হলো না বটে, ও সবসময় তার কার্যক্রম জড়িয়ে কাজ করত, তার রুম গোছানো কিংবা কাপড় কাচা। ওই পাশে ঝাড়ু দিয়ে দাঁড়িয়ে পড়লো তন্ময়ের জায়গাটা ঝাড়ু দিবে বলে। তবে তন্ময় সরছে না, দাঁড়িয়ে চুল সেট করছে, অগোচরে আয়নায় অরুকে দেখছে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই মেয়েটা চোরের মতো দৃষ্টি লুকিয়ে ফেললো। চুমুটা বেশ কাবু করেছে ওকে ভেবেই তন্ময় তাকালো ওর অধর পাবে। অরু নিচের অধর দাঁত চেপে ধরলো। তন্ময় দৃষ্টি ঘুরিয়ে নিল, দুয়ারের দিকে পা বাড়ালো। অরু পাশ দিয়ে যেতে নিলে থমলো। অরু সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকালো। তন্ময় থেমে গেল। রুগী দেখতে এসেছিস নাকি প্রেমিক? এত সাজগোজ করার মানে কি? আতঙ্কে অরু চোখজোড়া বড় হলো, হতভম্ব ভঙ্গিতে মুখ খুলল। বেশ সময় নিয়েই বলে, কি এটুকু কাজল দিয়েছি, এখানে সাজগোজের কি দেখছেন তন্ময় ভাই? অনেক কিছু। অরু আর কিছু বলতে চায় কিন্তু বলে না। পূর্বের তন্ময় পা বাড়িয়ে বেরিয়ে যায়। ওর ধ্যান জ্ঞান ওই রাতের দৃষ্টি সরাতেই যেন ব্যাপারটা। ঠিক অরুর ধ্যান সরেছে, ঝাড়ু দিতে দিতে মনে বকবক করছে, কোথায় সাজগোজ করলাম। তন্ময় ভাই দেখি সাজগোজে ABCD ও জানে না। সামনে ঈদুল আজহা, কুরবানিতে শাহজাহান সাহেবেরা গরু আনেন 3টা, 3 ভাইয়ের 3টা একসাথে আনেন। ঠিক ঈদের 7 দিন পূর্বে, আজ বাদে আরো 9 দিন বাকি। মোস্তফা সাহেব চিন্তায় পড়লেন, ছেলে ছাড়া কুরবানি কিভাবে হবে? কুরবানির গরু আনা থেকে কাটা পর্যন্ত ছেলে দেখাশোনা করে, তার ওপর স্ত্রী নারাজ। রোজা গেলে তার মাথা, রোজার ঈদ গেল তার মাটি হয়ে। এবার কি কুরবানো ঈদও তেমন হবে? সম্পূর্ণ পরিবার ছাড়া কি ঈদে আনন্দ আছে? বড় ভাইকে চিন্তিত দেখে আনোয়ার সাহেব প্রশ্ন করলেন, কি ভাবছেন ভাই? কিছু না ভাই, হাটে যাব, সেদিনের আগে তন্ময়কে রাখবো। ও যাবে? কি বলেন ভাই, যাবে না আবার? ও জানে না আপনি কেমন, ও না গেলে আপনার ভাত হজম হবে? ঠিক জানে। দেখবেন চলে এসেছে সময় মতো। মোস্তফা সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, সরু চোখে ভাইকে অগোচরে দেখে নিলেন, হনহনিয়ে বেরিয়ে গেলেন। সূর্যাস্ত হলো মাত্র। অফিস থেকে বেরোনোর ঘণ্টাখানেক পূর্বে কল করলো মাহিন। ধানমন্ডি লেকের পারে সবগুলো ওইখানে চলে আসছে তাকে। অফিস শেষ করে তন্ময় বন্ধুদের উদ্দেশ্যেই বেরোলো। বাইকের গতি মাঝামাঝি, আবহাওয়া শান্ত, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। পৌঁছাতে সময় লাগবে না। বাইক থেমেছে চিরচেনা পরিচিত জায়গায়। অদূরে 1-2টি সিটকে বসে থাকা বন্ধু বান্ধব, ভার্সিটি ক্লাসমেট কিছু উপস্থিত। তাকে দেখে হইচই পড়লো। তন্ময় তাদের কাছাকাছি আসতেই মাহিন একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। পাশে বসতেই মাহিম বলে উঠল, দোস্ত রনিতা কি বলে দেখ, লিজ ক্রাইস্ট অন ইউ। তন্ময় মাথা তুলে তাকায়। রনিতা তার দিকে চেয়ে ভদ্রতা সূচক মাথা নাড়ায়। সে দৃষ্টি সরিয়ে সিগারেট ধরায়। কথায় কথায় আড্ডাবাজিতে সময় গিয়ে ঠেকলো 11টা 9-এ। তন্ময় হাত ঘড়ি দেখে উঠে দাঁড়ায়। বন্ধুদের বিদায় জানিয়ে বাইকে চড়ে বেরিয়ে পড়ে। মাত্রই লিভিং রুম পেরিয়েছে তন্ময়, জাবেদা বেগম ছুটে এলেন। ছেলের হাতে ঠান্ডা পানির গ্লাস ধরিয়ে দিলেন। গরু আনতে যাবি না? যাব। কখন? সময় হবে। বাবার মতো তেরা কথা শুধু। মুখ বেঁকিয়ে চলে গেলেন তিনি। তন্ময় সেলফোন তুলে স্ক্রিনে নজর বোলালো। ওরও মেসেজ পাঠিয়েছে। ওর সাজগোজ করা একটা ছবি দিয়েছে। সুন্দর একটা কাজ করা কামিজ পরা, শুভ্র রঙের, চুল কার্ল, হালকা মেকআপ। ছবির নিচে লেখা, এটাকে বলে সাজগোজ। তন্ময়ের হাসি পেল এবং সে হাসলো। ছবি সেভ করে হোম স্ক্রিনে সেট করলো। সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। মায়াবিনী এক যাকে দেখতে দেখতে সময় ফোরায়, তবে দেখার স্বাদ মেটে না।